প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমাদের দ্বাদশ শ্রেণীর রিভিশন ক্লাস চলছে এবং ক্লাস টেস্ট চলছে, যার প্রস্তুতি স্বরূপ আমাদের এই ক্লাস নেওয়া। আমাদের চ্যাপ্টারের নাম নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, 7ম অধ্যায়। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা যেটা শিখতে পারবেন, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য বলতে লিখতে পারবে। আবৃতবীজি উদ্ভিদের পাতা, মূল, কাণ্ড, ফুল, ফল বিভিন্ন ধরন সম্পর্কে বলতে ও লিখতে পারবে। পুষ্পবিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাসের গঠন, বৈশিষ্ট্য এবং চিত্র বলতে লিখতে অঙ্কন করতে পারবে। পোয়াসি এবং মালভেসি গোত্র সম্পর্কে জানবে। প্রথমে আমরা জিমোস্পার্মে আসি। আমরা যেহেতু এই বিষয় বস্তুগুলো এর আগে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে, আমি হালকা একটু ধারণা দিয়ে চলে যাচ্ছি। আমাদের নগ্নবীজ উদ্ভিদের মধ্যে যেটা রয়েছে যে সাইকাস, এটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। নগ্নবীজ উদ্ভিদ বলতে আমরা সবাই জানি যে যেই উদ্ভিদগুলোর ফুল ফল উৎপন্ন হয় না, গর্ভাশয় নাই, বীজ অনাবৃত অবস্থা থাকে, তাদেরকে নগ্নবীজ উদ্ভিদ বলা হয়ে থাকে। তার মধ্যে যে সাইকাস, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। সাইকাসের আরেকটা বিষয় সেটা হচ্ছে কোরালয়েড মূল। কোরালয়েড মূল সেটা হচ্ছে সাইকাসের যে প্রধান মূল, সেটা একটা সময় নষ্ট হয়ে যায় এবং অস্থেনিক যে মূল তৈরি হয়, সেখানে পরবর্তীতে বিভিন্ন রকমের অর্গানিজম, বিশেষ করে নস্ট্রক এবং অ্যানাবিনা, এগুলো বসবাস করে এবং এক সময় সেই রুটকে আক্রমণ করে দেখে সেখানে রুটগুলো অনেকটা অমসৃণ অবস্থায়, বিকৃত অবস্থা ধারণ করে, যেটাকে কোরালয়েড মূল বলা হয়। কারণ সেটা তখন কোরালের মতো দেখতে মনে হয়, সামুদ্রিক যে কোরাল, সে কোরালের মতো দেখতে দেখায় দেখে এটাকে কোরালয়েড মূল বলা হয়। অর্থাৎ সাইকাসের উদ্ভিদকে কোরালয়েড মূল বলা হয়, উদ্ভিদের যে মূল। এরপর আসি সাইকাসের মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল। সাইকাস উদ্ভিদের স্ত্রী উদ্ভিদ এবং পুরুষ উদ্ভিদটা ভিন্ন। পুরুষ উদ্ভিদ মাইক্রোস্পোরোফিল তৈরি করে এবং স্ত্রী উদ্ভিদের মেগাস্পোরোফিল তৈরি হয়। এটা হচ্ছে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সাইকাসের মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিল সাধারণত একত্রিত হয়ে এটা কোনো স্ট্রোবিলাস গঠন করে না। প্রত্যেকটা মেগাস্পোরোফিলে এই যে এক একটা আলাদা করে দেখলে এখানে দেখতে পাবে, এগুলো ডিম্বক উৎপন্ন করে, পাশে এগুলো ডিম্বক উৎপন্ন করে। মাইক্রোস্পোরোফিল, এটা হচ্ছে পুরুষ উদ্ভিদে মাইক্রোস্পোরোফিল উৎপন্ন করে। এই অনেকগুলো মাইক্রোস্পোরোফিল, অসংখ্য মাইক্রোস্পোরোফিল এর মধ্যে উৎপন্ন হয়ে একত্রে একটা কোণের মতো গঠন তৈরি করে, যেটাকে বলা হয় মাইক্রোস্ট্রোবিলাস। অর্থাৎ মাইক্রোস্পোরোফিল যে কোণ তৈরি করছে সেটাকে বলা হচ্ছে স্ট্রোবিলাস, এবং স্ট্রোবিলাস তৈরি করছে যেটা স্ত্রী উদ্ভিদ তৈরি করছে না। অর্থাৎ স্ত্রী উদ্ভিদের যেটা মেগাস্পোরোফিল, এটা কোনো কোণের মতো গঠন তৈরি করে না বা স্ট্রোবিলাস তৈরি করে না, কিন্তু পুরুষ উদ্ভিদ স্ট্রোবিলাস তৈরি করছে। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাঞ্জিওস্পার্ম, কারণ অ্যাঞ্জিওস্পার্মটা অনেক বড় একটা বিষয়। অ্যাঞ্জিওস্পার্ম বলতে যেটা বোঝায়, বা আমরা যে উদ্ভিদগুলোকে অ্যাঞ্জিওস্পার্ম বলে, যে সকল উদ্ভিদের ফুল ফল উৎপন্ন হয়, ফুলের মধ্যে এই গর্ভাশয় এবং একটা সময় ফলে পরিণত হয় এবং বীজ ফলের মধ্যে আবৃত অবস্থা থাকে, এজন্য এটাকে আবৃত বীজ উদ্ভিদ বলা হয়ে থাকে। আবৃত বীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে এটা সপুষ্পক উদ্ভিদ, বীজ ফলের মধ্যে আবৃত থাকে, উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান, ফুল একলিঙ্গ, উভলিঙ্গ, সম্পূর্ণ বা বন্ধা প্রকৃতির হয়ে থাকে। এতে দ্বিনিষেক ঘটে। দ্বিনিষেকের বিষয়টা হচ্ছে যে একটা পুংগ্যামেট যখন একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং একই সাথে অন্য একটা পুংগ্যামেট যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, তখন একই সাথে দুইটা নিঃশ্বাস সম্পন্ন হয় বলে এটাকে ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক বলা হয়, যেটা আবৃত বীজ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। শস্য ট্রিপ্লয়েড প্রকৃতি, এতে প্রধান দেহ স্পোরোফাইটিক
অসম রেণুপ্রসূ অর্থাৎ হেটেরোস্পোরাস অর্থ হলো এদের স্পোর গুলো আলাদা, 2 ধরনের স্পোর উৎপন্ন করে। গ্যামেটোফাইটিক দশাটা সংক্ষিপ্ত। এরপর আমরা একবার দেখে নিই আবৃতবীজী উদ্ভিদের গোত্রের বর্ণনা। অর্থাৎ আমাদের সিলেবাসে যে পোয়াসি এবং মালভেসি দুটো গোত্র আছে, এই গোত্র দুটা পড়তে গেলে তার আগে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে একবার ধারণা দিয়ে যাচ্ছে। আবৃতবীজী উদ্ভিদ বলতে আমরা যে উদ্ভিদগুলোকে সচরাচর দেখতে পাই, প্রথমে আসি তাদের স্বভাবের মধ্যে রয়েছে বিরুৎ, গুল্ম, উপগুল্ম এবং বৃক্ষ। আমরা জানি বিরুৎ বলতে বোঝায় যে সকল উদ্ভিদের কাণ্ড অনেক নরম, চাপ দিলে ভেঙে যায়, এরকম নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ বলা হয়, যেটা ধান, দূর্বা ঘাস। গুল্ম হচ্ছে বিরুতের তুলনায় অপেক্ষাকৃত এদের কাণ্ডটা কিছুটা কাষ্ঠল হয় এবং ঝোপ বিশিষ্ট, সেটাকে গুল্ম বলা হয়। উপগুল্ম এটাও গুল্মর মতো, গুল্মের তুলনায় একটু ছোট হবে, যেমন বেগুন, কলকাসুন্দা। বৃক্ষ হচ্ছে যে সকল উদ্ভিদের কাণ্ড কাষ্ঠল প্রকৃতি, এরা মাটিতে সাথে দৃঢ়ভাবে অবস্থান করে মাটির উপরে, এ ধরনের উদ্ভিদকে বৃক্ষ বলা হয়ে থাকে। মূল হচ্ছে 2 ধরনের মূল উৎপন্ন হয়, স্থানিক মূল, অস্থানিক মূল। প্রধান মূল তন্ত্র থেকে যে মূলগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে স্থানিক মূল বলা হয় তাকে। আর প্রধান মূল ব্যতীত, মানে প্রধান মূল তন্ত্র ব্যতীত অন্য কোনো জায়গা থেকে যে মূল উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় অস্থানিক মূল। এরপর আসি কাণ্ড। কাণ্ডকেও বেশ কয়েক ভাগে ভাগ করা হয়ে থাকে। সবল কাণ্ড, যেমন সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ডগুলো রয়েছে, অধিকাংশ যে বৃক্ষ টাইপের যে উদ্ভিদ, সেগুলো হচ্ছে সবল কাণ্ড দেখা যায়, এতে কাণ্ড বেশ দৃঢ়। দুর্বল কাণ্ড হচ্ছে যে কাণ্ডগুলো মাটির উপরে দৃঢ়ভাবে অবস্থান করতে পারে না, এমন কাণ্ডগুলোকে দুর্বল কাণ্ড বলা হয়ে থাকে। রাইজোম, টিউবার এবং বাল্ব এরা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। রাইজোম এরা মাটির নিচে শায়িত অবস্থা থাকে এবং এদের খাদ্য সঞ্চয় করে দেখে এদেরকে রাইজোম বলা হয়। যেমন আদা, হলুদ এগুলো হচ্ছে রাইজোম জাতীয় কাণ্ড। টিউবার এটাও এক ধরনের রূপান্তরিত কাণ্ড, যেমন আমরা যে আলু দেখি সেটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত কাণ্ড এবং এটার নাম হচ্ছে টিউবার। এরপর আসি বাল্ব, এরাও মাটির নিচে থাকে, অবস্থান করে এবং খাদ্য সঞ্চয় করে বেশ স্ফীত অবস্থা ধারণ করে, এ ধরনের গঠনকে বাল্ব বলা হয়। যেমন পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে বাল্ব জাতীয় রূপান্তরিত কাণ্ড। আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের কাণ্ড ছবি দেওয়া আছে। স্টোলন আর এক ধরনের কাণ্ড, যেমন কচুরলতি বা স্ট্রবেরির গাছে কিন্তু এই ধরনের কাণ্ড দেখা যায়, স্টোলন। টিউবার অর্থাৎ গোলালু, রাইজোম, আদা, বাল্ব, বিভিন্ন ধরনের কাণ্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপর আসি পাতা। দ্বিবীজপত্রী উদ্ভিদে বিভিন্ন রকমের পাতা দেখা যায়। পাতার ধরন এবং অনেকটা অবস্থান অনুসারে পাতাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। প্রথমত 2টা ভাগে পাতাকে ভাগ করা হয়, সরল পাতা, যৌগিক পাতা। সরল পাতা হচ্ছে একটা পত্রফলক যদি একটা পাতা গঠন করে তখন সেটাকে বলা হয় সরল পাতা। যেমন আম, জাম, কাঁঠাল এই পাতাগুলো সরল পাতা। আর যৌগিক পাতা হচ্ছে যে এখানে একাধিক পত্রফলক মিলে একটা পাতা গঠন করে, সেটা হচ্ছে যৌগিক পাতা। যেমন গোলাপ ফুলের পাতা, এগুলো যৌগিক পাতা। পত্রবিন্যাস বা ফাইলোট্যাক্সি অর্থাৎ পাতা কিভাবে র্যাকিসের চারপাশে অবস্থান করে বা বিন্যস্ত থাকে তারপর ভিত্তি করে পাতাকে ভাগ করা হয়, এটাকে পত্রবিন্যাস বলা হয় বা ফাইলোট্যাক্সি। যেমন একান্তর পাতা বা অল্টারনেট লিফ, একটা পর্ব থেকে যেখান থেকে পাতা উৎপন্ন হয়, কাণ্ডের যে জায়গা থেকে পাতাটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় পর্ব, এবং 2টা পর্বের মাঝামাঝি জায়গাকে ইন্টারনেট বলা হয় বা পর্ব মধ্য বলা হয়ে থাকে। একান্তর পাতা হচ্ছে যদি একটা পর্ব থেকে একটা পাতা উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় একান্তর পাতা। যেমন আমরা একবীজপত্রী উদ্ভিদের যে পাতাগুলো রয়েছে, যেমন ধান, গম, ভুট্টা, এদের পাতাটা একান্তর পাতা। প্রতিমুখ বা অপোজিট, যদি একটা নোট থেকে বা একটা পর্ব থেকে 2টা পাতা উৎপন্ন হয় বা জোড়ায় জোড়ায় পাতা উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় প্রতিমুখ বা অপোজিট লিফ।
এরপর আবর্ত পাতা, র্যাকিসের চারদিক ঘিরে যদি পাতা উৎপন্ন হয় তখন সেটাকে আবর্ত পাতা বলা হয়ে থাকে। মঞ্জুরি পত্র, মঞ্জুরি দণ্ডের গোড়ার দিকে পাতার মতো যে অংশ সেটাকে মঞ্জুরি পত্র বলা হয়। সব ফুলে মঞ্জুরি পত্র থাকে না। পাতার শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস অনুসারে পাতাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস এবং জালিকাকার শিরাবিন্যাস। সাধারণত একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত পাতা দেখা যায়। এক্ষেত্রে শিরাবিন্যাসটা সমান্তরালে থাকে। এটাও বলবো যে ধান, গম এই জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে পাতাটা সমান্তরাল শিরাবিন্যাস। আর জালিকাকার শিরাবিন্যাস সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় দেখা যায়। এদের ক্ষেত্রে শিরাবিন্যাসটা জালিকাকারে অবস্থান করে। বিভিন্ন ধরনের লিফের ছবি দেখতে পাচ্ছি। প্রথমে আছে এখানে সিম্পল লিফ, এরপর কম্পাউন্ড লিফের বিভিন্ন রকমের ধরন। যেমন এই যে পাতাটা সেটা হচ্ছে অজরপক্ষ যৌগিক বলা হয়, অর্থাৎ এদের শীর্ষে জোড়ায় পাতা অবস্থান করে। এই যে আর এক ধরনের ছবি দেখতে পাচ্ছি আমরা, এখানেও আছে সচরপক্ষ যৌগিক এবং অচরপক্ষ যৌগিক। এটাকে বলা হয় প্রথম যেটা অচরপক্ষ যৌগিক, অর্থাৎ এ ধরনের পাতার শীর্ষে জোড়ায় পাতা অবস্থান করে, জোড়ায় জোড়ায় পাতা থাকে, এজন্য এর উদ্ভিদ এই পাতাকে বলা হয় অচরপক্ষ যৌগিক। আর এটা যেটা পাতা, এই পাতাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সচরপক্ষ যৌগিক, অর্থাৎ এই ধরনের পাতার ক্ষেত্রে র্যাকিসের শীর্ষে বিজোড় পাতা অবস্থান করে, একটা বা তিনটা মিলে, এটা পত্রফলক। এ ধরনের পাতাকে বলা হয় সচরপক্ষ যৌগিক। এছাড়াও আছে দ্বিপক্ষ যৌগিক এবং ত্রিপক্ষ যৌগিক। দ্বিপক্ষ যৌগিকের ক্ষেত্রে র্যাকিসের দুই পাশ থেকে পাতা উৎপন্ন হয়। আর ত্রিপক্ষ যৌগিক সেটা হচ্ছে র্যাকিসের দুই পাশ থেকে পাতা ক্ষেত্রে উৎপন্ন হয় এবং সেগুলো আবার শাখা প্রশাখায় বিভক্ত থাকে, এজন্য এটাকে বলা হয় ট্রাইপিনেট। এরপর আসে মঞ্জুরি পত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মঞ্জুরি দণ্ডের গোড়ার দিকে এই অনেকটা নৌকাকৃতির পাতার মতো দেখা যায়, এক ধরনের পাতার মতো গঠন। এখানেও দেখতে পাচ্ছি যে এটাকে ব্র্যাক্ট বলা হচ্ছে। একেবারে গোড়ার দিকে পাতার মতো যে গঠনটা সেটাকে বলা হচ্ছে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র। এটা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, তোমাদের মঞ্জুরি পত্রটা বোঝার সুবিধার্থে এখানে একটা ছবি দেওয়া হয়েছে। কচুর ফুল অনেকে দেখেছো। কচুর ফুলের এই যে নৌকাকৃতির এই যে গঠনটা পাতার মতো, এটা এক ধরনের ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র। এর একটা বিশেষ নাম রয়েছে, এটাকে বলা হয় স্পেদ। এই গেল মঞ্জুরি পত্র। এরপর আসি ফুল। ফুলের একটা যে ফুল পড়তে গেলে যে বিষয়বস্তুগুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে রয়েছে পুষ্পাক্ষ বা ফ্লোরাল অ্যাক্সিস। ফুলের যে অক্ষের উপরে ফুলটা সজ্জিত অবস্থা থাকে, ফুলের বিভিন্ন স্তবক সজ্জিত অবস্থা থাকে, সেটাকে বলা হয় ফ্লোরাল অ্যাক্সিস বা পুষ্পাক্ষ। একটা সম্পূর্ণ ফুলের ক্ষেত্রে চারটা স্তবক উপস্থিত থাকে। একটা হলো বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। বৃতি হচ্ছে ফুলের সব থেকে বাইরের যে স্তবক, সেটাকে বৃতি বলা হয়। এটাকে ইংরেজিতে ক্যালিক্স বলা হয়। এবং বৃতির প্রত্যেকটা অংশকে আলাদাভাবে বলা হয়ে থাকে সেপাল। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, কারণ এই বিষয়গুলো আমাদের ক্লাস টেস্টে দেখা যাবে, অবজেক্টিভের মধ্যে আসে। এরপর দল বা করলা, এটা ফুলের দ্বিতীয় স্তবক, যেটা বৃতির পরবর্তীতে বৃতির ভিতরে অবস্থান করে এবং এটা ফুলের দ্বিতীয় স্তবক। দল, প্রতিটা দলের প্রত্যেকটা অংশকে বলা হয় পেটাল। দলগুলোর কাজ হচ্ছে এরা বেশ গন্ধযুক্ত, বিভিন্ন রকমের গন্ধযুক্ত এবং বর্ণ হওয়ার থাকার কারণে দল পরাগায়নে সাহায্য করে, কীটপতঙ্গকে আকৃষ্ট করে। এরপর হচ্ছে পুংস্তবক। পুংস্তবক হচ্ছে ফুলের তৃতীয় অংশ। একটা পুংস্তবকের দুইটা অংশ থাকে, অ্যান্থার এবং ফিলামেন্ট। এই দুটো অংশ নিয়ে কিন্তু পুংস্তবক গঠিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পুংস্তবক, এই এটা হচ্ছে অ্যান্থার এবং ফিলামেন্ট, এই দণ্ডের মতো যে গঠনটা সেটা হচ্ছে ফিলামেন্ট। পুংস্তবকের প্রত্যেকটা অংশকে স্টামেন বলা হয়। এরপর আসি স্ত্রী স্তবক বা গাইনোসিয়াম। স্ত্রী স্তবক হচ্ছে এটা চতুর্থ স্তবক।
একটা স্ত্রীস্তবক 3টা অংশ দ্বারা গঠিত, সেটাগুলো হলো গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, অর্থাৎ ওভারি, স্টাইল এবং স্টিগমা, এই 3টে অংশ নিয়ে স্ত্রীস্তবক গঠিত হয়। স্ত্রীস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয়ে থাকে কার্পেল। এরপর আসি পুষ্পপুট। পুষ্পপুট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেসব ফুলের ক্ষেত্রে বৃতি এবং দল আলাদা করা যায় না, এ ধরনের ফুলকে পুষ্পপুট বলা হয়ে থাকে। এরপর আসি ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার। বিভিন্ন ভাবে ফুলকে ভাগ করা হয়েছে, তার মধ্যে পূর্ণতা অনুসারে ফুলকে ভাগ করা হয় 2 ভাগে। একটা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার এবং কমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ার হচ্ছে যেখানে যে সকল ফুলে 4টে স্তবক একসাথে উপস্থিত থাকে না, সেটাকে ইনকমপ্লিট ফ্লাওয়ার বলা হয়। আবার যে ফুলগুলো নিয়ে 4টে স্তবকই উপস্থিত থাকে সেটাকে কমপ্লিট ফ্লাওয়ার বলা হয়। যেমন মিষ্টি কুমড়া, এই ফুলটা ইনকমপ্লিট ফ্লাওয়ার একটা উদাহরণ। আবার জবা, ধুতরা, এরা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার উদাহরণ। লিঙ্গ অনুসারে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, বাইসেক্সুয়াল এবং ইউনিসেক্সুয়াল। বাইসেক্সুয়াল হচ্ছে যেসব ফুলে 2টাই অর্গান, অর্থাৎ মেল এবং ফিমেল অর্গান একই সাথে অবস্থান করে, সেটাকে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বলা হয়ে থাকে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারে মেল এবং ফিমেল যে কোনো একটা অর্গান অবস্থান করে, এজন্য এটাকে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বলা হয়। অঙ্গের সমতা অনুসারে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা সমাঙ্গ বা রেগুলার ফ্লাওয়ার, অসমাঙ্গ বা ইরেগুলার ফ্লাওয়ার। সমাঙ্গ বলতে সমান অঙ্গ, প্রত্যেকটা স্তবক সমান আকৃতির, অর্থাৎ বৃতি হলে প্রতিটা বৃতি সমান, দল প্রতিটা দল সমান, এরকম। অসমাঙ্গর ক্ষেত্রে যেটা হয় যে স্তবকগুলো অসম আকৃতির। আমরা ছবি দেখি। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কমপ্লিট এবং বাইসেক্সুয়াল ফ্লাওয়ার একটা উদাহরণ। এখানে জবা ফুলের একটা ছবি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার, এটা মিষ্টি কুমড়া একটা ফুল। রেগুলার ফ্লাওয়ার অর্থাৎ আমরা যেটা বলছি সমাঙ্গ, আমাদের প্রত্যেকটা স্তবক অর্থাৎ প্রত্যেকটা পাপড়ি এখানে সমান আকৃতির। এই ফুলের প্রত্যেকটা পাপড়ি সমান আকৃতির, বৃতিও সমান আকৃতির। কিন্তু ইরেগুলার ফ্লাওয়ার, এখানে বৃতিগুলো কোনোটাগুলো বড়, কোনোগুলো ছোট। এটা একটা অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের সবাই চেনে থাকবে, তোমরা সবাই চেনো। সেই অপরাজিতা ফুলের ক্ষেত্রেও পাপড়ি এটা অনেক বড়, বাইরের পাপড়িটা সব থেকে বড়, ভিতরে পাপড়িগুলো ছোট, এজন্য এগুলোকে অসমাঙ্গ ফুল বলা হয়ে থাকে। প্রতিসমতার উপর ভিত্তি করে ফুলকে 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে, এক প্রতিসম, বহু প্রতিসম এবং অপ্রতিসম। প্রথমে আসি বহু প্রতিসম ফুলের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে। বহু প্রতিসম ফুল হচ্ছে যে ফুলগুলোকে কেন্দ্র থেকে 2-এর অধিক সংখ্যক বার ছেদ করলে যে প্রতিবারই সমান অংশে ভাগ করা যায়, এজন্য এটাকে অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার বলা হয়ে থাকে। জাইগোমর্ফিক হচ্ছে এক প্রতিসম, যে ফুলগুলোকে কেন্দ্র বরাবর ছেদ করলে বা কাটলে একবারই সমান 2টা খণ্ডে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে জাইগোমর্ফিক ফ্লাওয়ার। অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম এই ধরনের ফুলকে কেন্দ্র থেকে ছেদ করলে কোনোবারই সমান খণ্ড পাওয়া যায় না, জন্য এই ধরনের ফ্লাওয়ারকে অপ্রতিসম ফ্লাওয়ার বলা হয়। আমার ছবি দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিনোমরফিক একটা ফ্লাওয়ার, জাইগোমরফিক যেটা অপরাজিতা ফুল। অ্যাসিমেট্রিক্যাল এই ফুলগুলোকে কখনোই সমান ভাগে দ্বিখণ্ডিত করা যায় না। এরপর আসি গর্ভাশয়ের অবস্থানের উপর ভিত্তি করে ফুলকে 3টে ভাগে ভাগ করা হয়, হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। হাইপোগাইনাস বা গর্ভপাতপুষ্পী, যেটা আমরা এই প্রথম ছবিটা দেখি, খেয়াল করি। হাইপো শব্দের অর্থ নিচে। এখানে হাইপো হচ্ছে এক্ষেত্রে গর্ভাশয়টা উপরে থাকবে এবং গর্ভাশয়ের নিচ থেকে অন্যান্য স্তবক, বৃক্কি, দল, পুংকেশর, এগুলো সব গর্ভাশয়ের নিচ থেকে তৈরি হবে, এর জন্য এই ফুলগুলোকে বলা হবে হাইপোগাইনাস। মনে রাখতে হবে হাইপো অর্থ নিচে, এক্ষেত্রে গর্ভাশয়ের নিচ থেকে অন্যান্য স্তবক গুলো উৎপন্ন হবে। পেরিগাইনাস হচ্ছে কটিদেশ বা মাঝামাঝি যে অংশ, এক্ষেত্রে গর্ভাশয়ের মাঝামাঝি অংশ থেকে
ফুলের অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হয়, মাঝ বরাবর উৎপন্ন হয় বলে এগুলোকে পেরিগাইনাস বা গর্ভকটি পুষ্প বলা হয়ে থাকে। এপিগাইনাস, এটা হচ্ছে এপি শব্দ অর্থ উপরে, এবং এটা একটা নাম হলো গর্ভশীর্ষ ফুল। এক্ষেত্রে যেটা হয়, গর্ভাশয়ের শীর্ষ থেকে ফুলের অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হয়, এজন্য এটাকে গর্ভশীর্ষ ফুল বা এপিগাইনাস বলা হয়। শিক্ষার্থীদের আরেকবার বিষয়টা বলে দিচ্ছি, তোমাদের মধ্যে প্রায় দেখা যায় হাইপোগাইনাস এবং এপিগাইনাস এই দুটা বিষয়ের মধ্যে প্রায় কনফিউশন থেকে যায়, এবং পরীক্ষার খাতায় কিন্তু হাইপোগাইনাস এবং এপিগাইনাস দুটো প্রায় উল্টাপাল্টা করে ফেলো। এজন্য বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এখন আসি স্তবকের সংখ্যার উপর ভিত্তি করে ফুলকে তিনটা ভাগে ভাগ করা হয়: ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস। ট্রাইমেরাস, ট্রাই শব্দ অর্থ তিন। যে সকল ফুলে স্তবকের সংখ্যা 3 বা 3-এর গুণিতক, অর্থাৎ 3টা, 6টা, 9টা এভাবে হয়, এ ধরনের ফুলকে ট্রাইমেরাস বলা হয়। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, এই যে 3টা, নিচে নিচে 3, উপরে 3টা, নিচে 3টা, বা 6টা যদি ধরি, সেরকম পুংকেশরও 6টা হবে এভাবে। টেট্রামেরাস, এটা একটা সরিষা ফুলের ছবি দেখতে পাচ্ছে। এক্ষেত্রে খেয়াল করি, ফুলের স্তবক গুলো অর্থাৎ বৃত্তি এবং পুংকেশর এগুলো 4টা করে, 4 বা 4-এর গুণিতক ভাবে অবস্থান করবে, এদের জন্য এদেরকে টেট্রামেরাস ফ্লাওয়ার বলা হয়ে থাকে। এরপর হচ্ছে পেন্টামেরাস ফ্লাওয়ার। পেন্টামেরাস ফ্লাওয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফুলের স্তবক গুলো 5 বা 5-এর গুণিতক হয়ে থাকে, এই ধরনের ফ্লাওয়ারকে পেন্টামেরাস ফ্লাওয়ার বলা হয়। এটা যে যে ফুলটা আমরা দেখতে পাচ্ছি, এটা আকন্দ ফুল, এটা একটা পেন্টামেরাস ফ্লাওয়ার উদাহরণ। পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের বিন্যাস অনুযায়ী ফুলকে দুটো ভাগে ভাগ করা হয়: আবর্ত ফুল এবং অনাবর্ত ফুল। আবর্ত ফুল হচ্ছে এক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের চারপাশ ঘিরে স্তবক অবস্থান করে, এজন্য এটাকে আবর্ত ফুল বলা হয়। আর অনাবর্ত ফুল হচ্ছে এটা মঞ্জুরি দণ্ডে ফুলগুলো আবর্তিত না থেকে সর্পিল আকারে অবস্থান করছে, এর জন্য এ ধরনের ফুলকে বলা হয় অনাবর্ত ফুল। এরপর আসি আমরা পুষ্পবিন্যাস বা ইনফ্লোরোসেন্স। মঞ্জুরি দণ্ডে ফুলগুলো কিভাবে বিন্যাস অবস্থায় থাকে বা কিভাবে সজ্জিত থাকে একটা মঞ্জুরি দণ্ডের উপরে ফুলগুলো, সেটাকে পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স বলা হয়ে থাকে। মূলত 2 ভাগে ভাগ করা হয় পুষ্পবিন্যাসকে: রেসিমস এবং সাইমস। রেসিমস হচ্ছে অনিয়ত বর্ধনশীল, অর্থাৎ যে সকল ফ্লাওয়ার অনিয়ত ভাবে বৃদ্ধি পেতেই থাকে, এ ধরনের বৃদ্ধিকে অনিয়ত বর্ধনশীল বলা হয়। আর সাইমোস বা নিয়ত বর্ধনশীল, এ ধরনের ফুলের ক্ষেত্রে মঞ্জুরি দণ্ডে ফুলের বৃদ্ধি একটা সময় বন্ধ হয়ে যায়, বা এরা নিয়ত বর্ধনশীল। নিয়ত বর্ধনশীলের একটা উদাহরণ হচ্ছে যে সলিটারি বা একক ফ্লাওয়ার। এক্ষেত্রে যেটা হয় যে যে সকল ফুলে মঞ্জুরি দণ্ডের শীর্ষে একটা মাত্র ফুল উৎপন্ন হয়ে বৃদ্ধি বন্ধ হয়ে যায়, বা একটা মঞ্জুরি দণ্ডের শীর্ষে একটা মাত্র ফ্লাওয়ার উৎপন্ন হয়, সেটাকে বলা হয় একক বা সলিটারি। যেমন জবা ফুল এর একটা উদাহরণ। এখন আমরা দেখব রেসিমোস ফ্লাওয়ারের বিভিন্ন রকমের উদাহরণ। রেসিমোস ফ্লাওয়ার বা অনিয়ত বর্ধনশীল, এগুলো অনেকগুলো ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা আসি সরল রেসিম, যার একটা উদাহরণ হচ্ছে সরিষা। সরল রেসিম হচ্ছে এই ধরনের ফুলগুলো বৃন্তযুক্ত, এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে প্রতিটা বৃন্ত মঞ্জুরি দণ্ডের গোড়া থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত প্রতিটা বৃন্ত কিন্তু সমদৈর্ঘ্য বিশিষ্ট। এরপর আসে যৌগিক রেসিম। এটাও কিন্তু রেসিমের মতোই, শুধু পার্থক্য হচ্ছে এটা শাখা প্রশাখা বিশিষ্ট হবে, বহু শাখাযুক্ত। এর আরেকটার নাম প্যানিকল। আমের মুকুল যেটা, এটা কিন্তু প্যানিকলের একটা উদাহরণ, বা এটা যৌগিক রেসিম। করিম, করিমের উদাহরণ হচ্ছে কলকা সন্ধ্যা। করিমের ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের বিন্দুগুলো নিচের দিকের বিন্দুগুলো অপেক্ষাকৃত বড় এবং উপরের দিকের বিন্দুগুলো অপেক্ষাকৃত ছোট। এভাবে একটা সময় বিন্দুগুলো শীর্ষে এসে একটা মোটামুটি একটা সমতলে অবস্থান করে ছাতার মতো গঠন তৈরি করে, এটাকে এই ধরনের পুষ্পবিন্যাসকে করিম পুষ্পবিন্যাস বলা হয়ে থাকে। এরপর আসে স্পাইক পুষ্পবিন্যাস।
স্পাইক রজনীগন্ধার যে স্টিক আমরা দেখতে পাই সেটা কিন্তু স্পাইক পুষ্পবিন্যাসের উদাহরণ। এ ধরনের ফুল খেয়াল এরা হচ্ছে বৃন্তহীন, বৃন্ত থাকে না। ক্যাপিচুলাম এটাও এক ধরনের ফুলের বৈশিষ্ট্য, পুষ্পবিন্যাসের ধরন। ক্যাপিচুলাম হচ্ছে এ ধরনের ফুলের ক্ষেত্রে দুই ধরনের ফ্লাওয়ার বা ফ্লোরেট বলা হয় এদের থাকে। একটা হচ্ছে কেন্দ্রীয় ফুল বা কেন্দ্রে যে ফ্লাওয়ার অবস্থান করে, আর কেন্দ্রীয় এটাকে ডিস্ক ফ্লাওয়ার বলা হয়। আর কেন্দ্রীয় ফ্লাওয়ারের চারপাশ থেকে জিব্বা আকৃতির যে ফ্লাওয়ার গুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় রে ফ্লাওয়ার। এই দুই ধরনের গঠন যুক্ত যে পুষ্প, এই ধরনের গঠনকে বলা হয় ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস। যেমন সূর্যমুখী, ডালিয়া, কসমস এ জাতীয় ফুল কিন্তু ক্যাপিচুলাম ফুলের উদাহরণ। এরপর আসি স্পাইকলেট, যেটা ধান, গম এ ধরনের ফুল, এই ধরনের উদ্ভিদের ফুলকে বলা হয় স্পাইকলেট। স্পাইকলেটের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, অন্য ফুলটা অনেকটাই অন্যরকমের। এক্ষেত্রে গ্লুম থাকবে, মঞ্জুদণ্ডের নিচের দিকে দুইটা শূন্য গ্লুম অবস্থান করে। এই শূন্য গ্লুমে কোনো ফ্লাওয়ার তৈরি হয় না। শূন্য গ্লুমের উপরের দিকে আরো দুটো গ্লুম উৎপন্ন হয়, সেখান থেকে ফুল পাওয়া যায়। তার মধ্যে একটাকে বলা হয় লিমা, এবং লিমার যে বিপরীতে থাকে প্যালিয়া, প্যালিয়ার উপর থেকেই ফুল তৈরি করা হয়। লিমাকে মঞ্জুরি পত্রের সাথে তুলনা করা হয় এবং প্যালিয়াকে উপমঞ্জুরি পত্রের সাথে তুলনা করা হয়ে থাকে। আমরা যখন পোয়াসি গোত্র পড়বো সেখানে আমরা আবার স্পাইকলেট পুষ্পবিন্যাস সম্পর্কে দেখতে পাবো। এবং এই স্পাইকলেট পুষ্পবিন্যাস এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়ে থাকে, কাজে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আম্বেল পুষ্পবিন্যাস, আম্বেলকেও দুটো ভাগে ভাগ করা হয়, সরল এবং যৌগিক আম্বেল। আম্বেলের ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক্ষেত্রে ফুলের বৃন্তগুলো, প্রতিটা ফুলের বৃন্ত মঞ্জুরি দণ্ডের শীর্ষ, একদম শীর্ষ থেকেই সবগুলো ফুলের বৃন্ত তৈরি হয়ে থাকে। আর যৌগিক আম্বেল যেটা, সেটা একই রকম, পার্থক্য এখানে এরা আবার পরবর্তীতে শাখা প্রশাখা বিভক্ত হয়ে যায়। সরল আম্বেলের উদাহরণ হচ্ছে থানকুনি ফুল, আর যৌগিক আম্বেলের উদাহরণ ধনে, গাজর। এদের ফুলগুলোকে যৌগিক আম্বেল বলা হয়ে থাকে। আবারও সাইমোজ, যেটা একটু আগে বললাম, সাইমোজের একটা উদাহরণ হচ্ছে একক ফ্লাওয়ার বা সলিটারি, অর্থাৎ মঞ্জুরি শীর্ষে, এই যে মঞ্জুরি দণ্ডের শীর্ষে একটা মাত্র ফুল উৎপন্ন হবে, এ ধরনের পুষ্পবিন্যাসকে সলিটারি বলা হয়। আমরা সবগুলো পুষ্পবিন্যাসের মোটামুটি একটা ছবি এক জায়গায় দেখতে পাচ্ছি। স্পাইক, এরা হচ্ছে বৃন্তহীন, রেসিম বৃন্তযুক্ত, কিন্তু প্রতিটা বৃন্ত নিচ থেকে উপরের দিকে, মঞ্জুরি দণ্ডের প্রতিটা বৃন্ত সমান আকৃতির। কনিপের ক্ষেত্রে নিচের দিকের বৃন্তগুলো আকারে বড়, উপরের দিকের বৃন্তগুলো ছোট। প্যানিকল, এরা হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট। আম্বেল, মঞ্জুরি দণ্ডের শীর্ষে থেকে বৃন্তগুলো উৎপন্ন হয়, সবগুলো বৃন্ত মঞ্জুরি দণ্ডের একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে উৎপন্ন হচ্ছে। এভাবে সাইম, স্কোরপয়েড, এই বিভিন্ন রকমের ফ্লাওয়ার বা পুষ্পবিন্যাস। আমরা এই ক্ষেত্রে পুষ্পবিন্যাসের টার্ম গুলো মাথায় একটু রাখতে হবে। তবে এর মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা স্পাইকলেট গুরুত্বপূর্ণ। এরপর আসে ফল। সাধারণত নিষেকের পরে গর্ভাশয় ফলে পরিণত হয়। ফলকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রথমে প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল। গর্ভাশয় থেকে যে ফলগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রকৃত ফল, যেমন আম, জাম, কাঁঠাল। অপ্রকৃত ফল হচ্ছে যে ফলগুলো গর্ভাশয় ব্যতীত অন্য কোনো জায়গা থেকে উৎপন্ন হয়, সেগুলোকে অপ্রকৃত ফল বলা হয়ে থাকে। যেমন চালতা, ডুমুর, এগুলো অপ্রকৃত ফল। লিগুম জাতীয় ফল যেমন সিম, মটরশুঁটি, এগুলো লিগুম জাতীয় ফলের উদাহরণ। এক্ষেত্রে যেটা হয়, মঞ্জুরি দণ্ডের একদম গোড়া থেকে মাথা আগার দিকে, গোড়া থেকে একদম আগার দিকে ফলগুলো পাকলে দুইটা কপাটিকায় বিভক্ত হয়ে যায়, এ ধরনের ফলকে লিগুম বলা হয়। ক্যাপসুলের উদাহরণ হচ্ছে ঢ্যাঁড়স বা ধুতুরা। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, মেহগনি ফলের একটা ছবি দেখতে পাচ্ছি। এ ধরনের ফলের ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের ফল পাকলে গোড়া থেকে আগার দিকে কয়েকটা কপাটিকায় বিভক্ত হয়ে যায়,
এগুলোকে ক্যাপসুল বলা হয়। সিলিকুয়া সিলিকুয়া ফলটা হচ্ছে লিগুমের বিপরীত। এদের ক্ষেত্রে আগা থেকে গোড়ার দিকে ফলগুলো পাকলে দুইটা কপাটিকা বিভক্ত হয়ে যায়। সরিষা, মূলা এই ধরনের ফলের উদাহরণ। এরপর আসি ক্যারিওপসিস ফল। ক্যারিওপসিসের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ধান, গম, ভুট্টা, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের যে ফলগুলো মোটামুটি ক্যারিওপসিস জাতীয় ফল। ক্যারিওপসিসের বৈশিষ্ট্য হচ্ছে এ ধরনের ফলের ক্ষেত্রে ফলত্বক এবং বীজত্বক সংযুক্ত অবস্থা থাকে, এদেরকে আলাদা করা যায় না। বীজপত্রী একটাই বীজ নিয়ে একটা ফল গঠিত এবং গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। নাট জাতীয় ফল যেমন বাদাম, সুপারি এই ধরনের ফলের ফলত্বক কাষ্ঠল প্রকৃতির হয়ে থাকে। বেরি হচ্ছে এদের ক্ষেত্রে মধ্যত্বক এবং অন্তত্বক মিলে সরস জাতীয় ফল তৈরি করে। ড্রুপ জাতীয় ফল, এ ধরনের ফলের ক্ষেত্রে অন্তত্বকটা রসালো, যেমন আমড়া, নারকেল, আম এ জাতীয় উদ্ভিদ, এ জাতীয় ফল। পেঁপো এটা এক ধরনের ফল। কুমড়া, শসা এ ধরনের ফলের ক্ষেত্রে হয় যে এরা এক বহু প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এবং অসংখ্য বীজ যুক্ত থাকে এ ধরনের ফলে। হচ্ছে হিসপেরিডিয়াম জাতীয় ফল, যার উদাহরণ লেবু। এই জাতীয় ফলে মধ্য থেকে চামড়ার মতো গঠন তৈরি করে কতগুলো প্রকোষ্ঠে ভাগ হয়ে যায়, একে হিসপেরিডিয়াম জাতীয় ফল বলা হয়। সাইজোকার্প, যার উদাহরণ ধনের জিরা। এই সাইজোকার্প জাতীয় ফল এটা হচ্ছে শুষ্ক অবিদারী ফল, পেকে গেলেও এরা ফেটে যায় না, একে সাইজোকার্প বলা হয়ে থাকে। সশীষ জাতীয় ফল, এ জাতীয় ফল ক্ষেত্রে এই জাতীয় ফলগুলো পুষ্পপুট, মঞ্জুরি পত্র, মঞ্জুরি দণ্ড থেকে উৎপন্ন হয়ে থাকে, এটাকে সশীষ জাতীয় ফল বলা হয়। এরপর আমরা আসি প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে যে অমরা বিন্যাসকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা হয়। তার আগে আমরা আসি অমরা কি। অমরা হচ্ছে গর্ভাশয়ে থেকে যে টিস্যুর মতো এক ধরনের গঠন তৈরি হয়, যেখান থেকে পরবর্তীতে বীজ তৈরি হয়, সেগুলোকে সেই টিস্যুর মতো গঠনটাকে অমরা বলা হয়ে থাকে। অমরার অবস্থানের উপর ভিত্তি করে বা গর্ভাশয় অমরার বিন্যাসের উপর ভিত্তি করে প্লাসেন্টেশনকে 5টা মোটামুটি 6টা ভাগে ভাগ করা হয়। প্রথমে আসি মার্জিনাল অমরা বিন্যাস। এক্ষেত্রে গর্ভাশয়ের যে কোনো একটা প্রান্ত থেকে অমরা উৎপন্ন হয়। এক্সাইল বা অক্ষীয় অমরা বিন্যাস, এ ধরনের অমরা ক্ষেত্রে কেন্দ্র থেকে বক্ষ থেকে অমরাগুলো উৎপন্ন হয়ে থাকে এবং এদের গর্ভাশয় বহু প্রকোষ্ঠ বিশিষ্ট। প্যারাইটাল বা বহু প্রান্তীয়, এক্ষেত্রে যেটা হয় যে এদের গর্ভাশয়ের বিভিন্ন প্রান্ত থেকে অমরা উৎপন্ন হয়। বেজাল বা মূলীয়, এদের গর্ভাশয়ের মূলীয় অঞ্চল হতে অমরা উৎপন্ন হয়। ফ্রি সেন্ট্রালের ক্ষেত্রে যেটা হয় যে এদের ক্ষেত্রেও গর্ভাশয়ের কেন্দ্র থেকে মুক্ত মধ্য জায়গা থেকে অমরা উৎপন্ন হয়ে থাকে। পার্থক্য হচ্ছে এক্সাইলের সাথে এটা কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা কিন্তু বহু প্রকোষ্ঠ বিশিষ্ট না। সুপারফিশিয়াল অমরা বিন্যাস, এক্ষেত্রে অমরাগুলো আড়াআড়ি ভাবে অবস্থান করে এবং এই ভিতরটা অনেকটা বহু প্রকোষ্ঠ বিশিষ্ট। এস্টিভেশন অফ ফ্লাওয়ার অর্থাৎ পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস হচ্ছে মুকুল অবস্থায় ফুলের স্তবক গুলো যেভাবে সজ্জিত থাকে সেটাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাসের ধরন অনুসারে একে মোটামুটি প্রায় 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে আসি ভালভেট পুষ্পপত্র বিন্যাস। এক্ষেত্রে প্রত্যেকটা স্তবকের দুই প্রান্ত একটা স্তবকের প্রান্তকে প্রায় স্পর্শ করে থাকে, জন্য এটাকে প্রান্ত স্পর্শী বলা হয়। টুইস্টেড অমরা বিন্যাস, এক্ষেত্রে প্রত্যেকটা স্তবকের একটা প্রান্ত ভিতরে এবং অন্য প্রান্তটা বাইরে থাকে, এটাকে পাকানো অমরা বিন্যাস বলা হয়ে থাকে, পাকানো পুষ্পপত্র বিন্যাস বলা হয়ে থাকে। ইমব্রিকেট, এক্ষেত্রে একটা স্তবকের
দুইটা প্রান্তই ভিতরে থাকে এবং 8টা স্তবকের দুইটা প্রান্তই বাহিরে থাকে। বাকি যে স্তবকগুলো সেগুলো টুইস্টেডের মতো, একটা প্রান্ত ভিতরে একটা প্রান্ত বাহিরে অবস্থান করে। কুইনকানশিয়াল পত্রবিন্যাস, এক্ষেত্রে দুইটা স্তবকের দুই প্রান্ত বাহিরে থাকে। এতে দুইটা স্তবকের দুই প্রান্ত বাহিরে, আবার দুইটা স্তবকের দুই প্রান্তই ভিতরে থাকবে এবং একটা স্তবকে টুইস্টেডের মতো অবস্থান করবে, অর্থাৎ একটা প্রান্ত বাহিরে এবং একটা প্রান্ত ভিতরে অবস্থান করবে। ভেক্সিলারি কোষপত্র বিন্যাস, এক্ষেত্রে সব থেকে যেটা বড় পাপড়ি সেটা সবার বাইরে অবস্থান করবে, আর সব থেকে যেটা ছোট পাপড়ি ক্ষুদ্র পাপড়ি সেটার দুই প্রান্তের ভিতরে অবস্থান করে, আর মাঝামাঝিটা এক প্রান্ত বাহিরে এক প্রান্তের ভিতরে অবস্থান করছে। এই ধরনের ফুল মূলত প্রজাপতি সমাজের ফুলগুলো লিগুম জাতীয় ফুলের বৈশিষ্ট্য। এখন বিষয় হচ্ছে অ্যাস্ট্রিবিউশন অফ ফ্লাওয়ার এবং পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স অফ ফ্লাওয়ার। তোমাদের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে অধিকাংশ সময় দেখা যায় যে পুষ্প বিন্যাস এবং পুষ্পপত্র বিন্যাস এই দুইটার মধ্যে সংজ্ঞা উলটপালট করে ফেলা। পুষ্প বিন্যাস এক জিনিস, পুষ্পপত্র বিন্যাস অন্য জিনিস, সেটা মাথায় রাখবে। এরপর আমরা চলে যাচ্ছি ফ্যামিলিতে। প্রথমে আসি মালভেসি ফ্যামিলি। এটা অনেক বড় একটা ফ্যামিলি, এর অনেক অসংখ্য স্পিসিস আছে। মালভেসি ফ্যামিলির ক্ষেত্রে প্রথমে আমরা এর পজিশনটা দেখে নেই। ডিভিশন ম্যাগনোলিওফাইটা, ক্লাস ম্যাগনোলিওপসিডা, অর্ডার মালভেলিস এবং ফ্যামিলি মালভেসি। মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে উদ্ভিদের কচি অংশে রোম এবং মিলসিলেস পূর্ণ রস বিদ্যমান, পাতা সরল, একান্তর, মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। আমরা এর আগে যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো পড়েছি, ফুল কেমন হয়, ফল কেমন হয়, পাতা কিরকমের হয়, এই পুষ্পপত্র বিন্যাস কিরকম হয়, সেগুলো আমাদের এখন কাজে লাগবে ফ্যামিলি পড়ার সময়। এখানে বলা হচ্ছে এর পাতাটা সরল, একান্তর, মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান, ফুল বৃহৎ, একক এবং সাধারণত উপবৃত্তি যুক্ত, পুংকেশুর অসংখ্য একগুচ্ছ এবং পুংদণ্ডগুলো মিলিত হয়ে ফাঁপা পুংকেশরীয় নালী তৈরি করে। এদের অমরা বিন্যাস অক্ষীয়। মালভেসি গোত্রের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথমে আসি এর যে বৈশিষ্ট্য বা স্বরূপ। এটা হচ্ছে বহু বর্ষজীবী বিরোধ জাতীয় উদ্ভিদ, গুল্ম বা বৃক্ষ জাতীয় হয়ে থাকে। এদের প্রধান মূলতন্ত্র বিদ্যমান, কাণ্ডটা কাষ্ঠল প্রকৃতির, শাখান্বিত এবং বেলনাকার কাণ্ড। এদের পাতা সরল, আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা পাতা, এই একটা পাতা একটা পত্র ফলক তৈরি করছে, এজন্য সরল পাতা বলা হয়। একান্তর, এখন দেখি একান্তর পাতা, একান্তর মুক্ত পার্শ্বীয় পত্র যুক্ত। জালিকাকার শিরাবিন্যাস, যেহেতু এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা এবং শিরাবিন্যাস গুলো জালিকাকার, জালের মতো ছড়িয়ে থাকে। পাতাগুলো কিন্তু একান্তর, এই যে একটা পর্ব থেকে একটা করে পাতা উৎপন্ন হচ্ছে, একটা পর্ব থেকে একটা পাতা, এই একটা পর্ব থেকে একটা পাতা, এভাবে। এই জন্য এই পাতাকে একান্তর পাতা বলা হয়। এবং পাতাগুলো বৃন্তযুক্ত। পুষ্পীয় বৈশিষ্ট্য, এদের ক্ষেত্রে পুষ্পবিন্যাস একক এবং সাইমোজ। আমরা একটু আগে বলেছি যে সাইমোজ পুষ্পবিন্যাস, একটা মঞ্জুরি দণ্ডের শীর্ষে একটা মাত্র ফুল উৎপন্ন হয়, যার উদাহরণ একটা জবা ফুল। যে ফুলগুলো কিরকম, একক ফুল, ফুল বৃহৎ, উভলিঙ্গ, বহুপ্রতিসম, সবৃন্ত, সম্পূর্ণ, সমাঙ্গ, গর্ভপাদপুষ্পী এবং পেন্টামিরাস। আমরা এই প্রত্যেকটা টার্ম ইতিমধ্যে জেনেছি। এরপর আসে উপবৃত্তি। উপবৃত্তাংশ, এই ধরনের ফুল উপবৃত্তি থাকে বৃত্তির বাইরে। উপবৃত্তাংশ 5টা, এরা মুক্তভাবে অবস্থান করে এবং ভালভেট।
আমরা যে কুশপত্র বিন্যাস পড়েছি সেখানে ভালভেট দেখেছি। তোমরা জবা ফুলের তো অবশ্যই চেনো, এই ফুল নিয়ে তোমাদের প্র্যাকটিক্যালও হয়ে থাকে, প্র্যাকটিক্যালের সময়ও দেখতে পাবে। বৃত্তাংশ 5টা যুক্ত ভালভেট ভাবে অবস্থান করে। দল, এদের পাপড়ি 5টা মুক্তভাবে অবস্থান করে, কিন্তু পুংকেশীয় নালীর সাথে গোড়ার দিকে এরা যুক্ত। পাপড়িগুলো খেয়াল করবে, এটা কিন্তু টুইস্টেড। বৃত্তিগুলো ভালভেট হলেও পাপড়িগুলো কিন্তু টুইস্টেড ভাবে অবস্থান করে। পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, এই যে এক্ষেত্রে পুংকেশর আমরা অসংখ্য পুংকেশর দেখতে পাচ্ছি। একগুচ্ছ পুংকেশীয় দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশীয় নালিকা তৈরি করে। পরাগধানী বৃক্কাকার, অর্থাৎ এদের যে অ্যান্থার বা এটা হচ্ছে বৃক্কাকার, বৃক্কের মতো। পরাগ রেণুগুলো বৃহৎ এবং কণ্টকিত। স্ত্রী স্তবক, এদের ক্ষেত্রে যেটা হয়, গর্ভপত্র সাধারণত 5 থেকে 10টা যুক্ত অধিগর্ভ, সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট অমরাবিন্যাস অক্ষীয়। আমরা যদি একটা জবা ফুলের এই গর্ভাশয় প্রস্থচ্ছেদ নেই, তাহলে আমরা কিন্তু মাইক্রোস্কোপের মধ্যে এ ধরনের গঠন দেখতে পাবো, যে 5টা গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, 5টা ভাগে ভাগ দেখাচ্ছে। ফল হচ্ছে ক্যাপসুল, বেরি বা সাইজোকার্প। যেমন ঢ্যাঁড়স কিন্তু এই মালবেসি গোত্রের অন্তর্গত। এবং একটু আগে আমরা বলেছি ঢ্যাঁড়সের ফলটা দেখেছি যে এরা পাকলে 2-এর অধিক সংখ্যক কপাটিকায় বিভক্ত হয়ে যায়। সাইজোকার্প দেখেছি যে সাইজোকার্প জাতীয় যে ফলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বীজ ভেঙে ফলটা পাকলেও ভেঙে যাবে না। এরকম বিভিন্ন ধরনের ফল এই মালবেসি গোত্রে দেখা যায়। বীজ হচ্ছে বৃত্তাকার এবং তেল বিশিষ্ট। আমরা একটা ফ্লোরাল ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তোমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই বাসায় এই ছবিগুলো অবশ্যই অঙ্কন করতে হবে, ফ্লোরাল ডায়াগ্রামের ছবি। ফ্লোরাল ডায়াগ্রামের সাথে এই ফ্লোরাল ফর্মুলা যেটা মিলিয়ে পড়বে, তাহলে এই জিনিসটা ভুল হবে না। ফ্লোরাল ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি সব থেকে যেটা বাইরে থাকে সেটা হচ্ছে বৃত্তির ভিতরে 5টা বৃত্তিগুলো এই ভালভেট অবস্থায় থাকে, অর্থাৎ প্রান্ত স্পর্শ। একটা আটার মধ্যে একটু ফাঁকা আছে, প্রত্যেকটা বৃত্তির ক্ষেত্রে কিন্তু প্রান্তগুলো এরকম ভালভেট ভাবে অবস্থান করে। এরপর হচ্ছে উপবৃত্তি, এরাও কিন্তু ভালভেট ভাবে অবস্থান করছে এবং উপবৃত্তিগুলো যুক্ত অবস্থায় থাকে। এরা কিন্তু ভালভেট কিন্তু যুক্ত, আর বৃত্তি হচ্ছে ভালভেট কিন্তু এরা মুক্ত অবস্থায় থাকে। এরপর হচ্ছে ভিতরে, এগুলোকে ভিতরের এই অংশগুলো হচ্ছে পাপড়ি বা দল। এটা টুইস্টেড ভাবে অবস্থান করছে, অর্থাৎ একটা প্রান্ত বাইরে এবং একটা প্রান্ত ভিতরে। পুংকেশর অসংখ্য, দললগ্ন, গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা পুরো ডায়াগ্রামটা দেখলাম। এরপর আসে মালভেসি গোত্রের প্রধান যে উদ্ভিদ এবং এদের অর্থনৈতিক গুরুত্ব। হিবিস্কাস রোজা সাইনেন্সিস, আমাদের এই সায়েন্টিফিক নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এটা আমরা জানি যে এদের অর্থনৈতিক গুরুত্ব। জবা ফুল এটা পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। জবা ফুলের দিয়ে তেল তৈরি করা হয়, এটা চুলের জন্য বেশ উপকারী। তারপর এর বিভিন্ন ব্যবহার রয়েছে, আমাদের বাগানের শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে এটা লাগানো হয়। অ্যাবেলমুসকাস এসকুলেন্টাস, এটা হচ্ছে ঢ্যাঁড়স। এটা সবজি হিসেবে খাওয়া হয়। এর যে মিসিলেজ বা রস, এটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও বেশ ভালো কাজ করে। গসিপিয়াম হার্বাসিয়াম, কার্পাস তুলা, এখান থেকে তুলা তুলা থেকে তুলা পাওয়া যায়, যেখান থেকে পরবর্তীতে সুতা তৈরি হয়। হিবিস্কাস সাবডারিফা, এটা হচ্ছে মেস্তাপাত, এখান থেকেও
তুলা উৎপন্ন হয়। হিবিস্কাস মিউটাবিলাস কেনাফ, এটা হচ্ছে হিবিস্কাস মিউটাবিলাসটা হচ্ছে স্থল পদ্ম। স্থল পদ্ম এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাগানে লাগানো হয়। সিডা কর্ডিফোলিয়া, এটাও সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ হিসেবে মূলত লাগানো হয়। এরপর আমরা আসি ফ্যামিলি, পোয়াসি ফ্যামিলি। এই দুটো ফ্যামিলি কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত। পোয়াসি গোত্রের যে শ্রেণীবিন্যাস একবার দেখে নেই। এটা ম্যাগনিলিও ফাইটা ডিভিশনের অন্তর্গত। ক্লাস লিওপসিডা, সাবক্লাস কমেলিনিটি, অর্ডার সাইপেরানিস, ফ্যামিলি পোয়েসি। পোয়েসি গোত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, কাণ্ড নলাকার এবং পর্ব মধ্যগুলো ফাঁপা, পত্রমূল কাণ্ডকে অর্ধেক বেষ্টন করে রাখে, পাতা লিগিউল যুক্ত, দুই সারিতে বিন্যস্ত থাকে। পুষ্পমঞ্জরি স্পাইকলেট, আমি একটু আগে বলেছি আমরা যখন পুষ্পবিন্যাস পড়েছি সেখানে কিন্তু স্পাইকলেট পুষ্পবিন্যাসটা দেখেছি। এই স্পাইকলেট পুষ্পবিন্যাসটা কিন্তু পরীক্ষায় তোমাদের এসে থাকে, তার যে বিষয়গুলো মাথায় রাখবে। এদের পরাগধারী সর্বমুখ বা ভার্সেটাইল, অর্থাৎ এদের অ্যান্থের সব দিকে মুখ করে থাকে। গর্ভমুণ্ড পালকের ন্যায়, অমরাবিন্যাস, মূলীয়, ফল ক্যারিওপসিস। আমরা পড়েছি ধান গম এদের যে ফল, এই ফলের পিস্তক এবং ফলত্বকটা আলাদা করা যায় না দেখে এ ধরনের ফলকে বলা হয় ক্যারিওপসিস। পোয়েসি গোত্রের সাধারণ বৈশিষ্ট্য, যেগুলো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, বর্ষজীবী বা বহু বর্ষজীবী বিরোধ জাতীয় উদ্ভিদ। কিছু কিছু আছে যেটা বৃক্ষ টাইপ। এদের মূল গুচ্ছমূল, অর্থাৎ প্রধান মূলতন্ত্র ব্যতি রেখে অন্য স্থান থেকে এদের মূলগুলো উৎপন্ন হয়, গুচ্ছাকারে অবস্থান করে। এদের কাণ্ডটা নলাকার এবং এদের মধ্য পর্বটা ফাঁপা, ইন্টারনেট গুলা ফাঁপা। পাতা সরল একান্তর, পাতা শীত, পত্রফলক ও লিগুল যুক্ত। এটা হচ্ছে লিফ শীত। লিগুল হচ্ছে এই পত্রফলক, এই যে পাতার এটা হচ্ছে পত্রফলক। পত্রফলক এর মাঝামাঝি থাকছে লিগিউল। পুষ্পবিন্যাস স্পাইকলেট, এখানে আবার আমরা স্পাইকলেটের পুষ্পবিন্যাস দেখতে পেলাম, যেখানে নিচে দুটো শূন্য গ্লুম থাকছে, এরপর উপরে দুইটা পুষ্প গ্লুম, যার একটাকে বলা হয় লিমা। লিমা বিপরীতে থাকে প্যালিয়া, যে লিমা, লিমার উপরে থাকছে বিপরীত পাশে প্যালিয়া, প্যালিয়ার উপর থেকে ফুল উৎপন্ন হয়। যে ফুলগুলো কিরকম, এই যে ধানের ফুল, ফুলগুলো কিন্তু খুব ক্ষুদ্র, উভলিঙ্গ, এবং ভুট্টার ক্ষেত্রে সাধারণত একলিঙ্গ ফুল হয়। পুষ্পপুট, পুষ্পপুট আমরা বলেছি যে যেসব ফুলের ক্ষেত্রে বৃত্তি এবং দল আলাদা করা যায় না, এ ধরনের ফুলকে পুষ্পপুট বলা হয়। এই পোয়াসি গোত্রের ধানের ক্ষেত্রে যে দুইটা পুষ্পপুট দেখা যায়, এই পুষ্পপুট দুটোর নাম হচ্ছে লডিকিউল। এটাও মাথায় রাখতে হবে যে ধানের পুষ্পপুট এটা একটা নাম আছে বিশেষ, যেটাকে লডিকুল বলা হয়ে থাকে। পুষ্প পুংস্তবক, এক্ষেত্রে 6টা পুংস্তর থাকে। পুংস্তবকের মধ্যে 3টা করে 2 আবর্তে সজ্জিত থাকে। আমরা একটু আগে যেটা বলেছি যে পরাগধানী ভার্সাটাইল, অর্থাৎ বিভিন্ন দিকে, যেখানে বিভিন্ন দিকে মুখ করে থাকে পরাগধানী, যার কারণে এ ধরনের পরাগধানীকে সর্বমুখ বা ভার্সাটাইল বলা হয়ে থাকে। স্ত্রী স্তবক, এদের গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভপত্র একটা, গর্ভদণ্ড একটা, গর্ভমুণ্ড 2টা। এই যে স্টিগমা আমরা পড়েছি, স্টিগমা পালকের মতো, সেই পালকের মতো স্টিগমা দেখা যাচ্ছে। অমরা বিন্যাসটা মূলীয় অমরা বিন্যাস, ফল ক্যারিওপসিস। পুষ্প সংকেত, এই যে পুষ্প সংকেত আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই ধরনের ফুলগুলো এক প্রতি সম, উভলিঙ্গ, পি অর্থাৎ পেরিয়েন, 2টা পুষ্পপুট রয়েছে, মুক্ত অবস্থা থাকছে, যার নাম লডিকিউল। অ্যান্ড্রোসিয়ামে 6টা পুংকেশর থাকে, 3টা করে 2 আবর্তে সজ্জিত।
গার্নেশিয়াম অধিগর্ভ এবং এদের গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। পুষ্প প্রতীক দেখতে পাচ্ছি, এই পুষ্প প্রতীকটাও গুরুত্বপূর্ণ। তোমাদের অবশ্যই এই দুইটা ফ্যামিলির পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত ভালোভাবে জানতে হবে। পুষ্প প্রতীকগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এই এখান থেকে অবশ্যই অনেক প্রশ্ন আসছে, তোমরা দেখে থাকবে। পোয়েসি গোত্রের উদ্ভিদ এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব। আমরা পোয়েসি গোত্রের সব মোটামুটি অধিকাংশ উদ্ভিদই কিন্তু আমরা চিনি। ওয়াইজা স্যাটাইভা ধান, ট্রিটিকা ম্যাস্টিভা গমের বৈজ্ঞানিক নাম, জিয়ামাইস ভুট্টা, হর্ডিয়াম ভুলগারি জব, সাইনোডন ড্যাকটাইলন দুর্বাঘাস, ব্যাম্বুসা ভুলগারিস বাঁশ। আমাদের অর্থনৈতিক গুরুত্বগুলো একটু দেখে নিই, যে এগুলো তো আমরা জানি যে অরিজা স্যাটাইভা বা ট্রিটিকা এগুলো আমাদের প্রধান খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয়। সাইনোডন ড্যাকটাইলন দুর্বাঘাস, এটা কিন্তু বিশেষ গুণাবলী রয়েছে, কাটা স্থানে লাগিয়ে দিলে কাটা স্থানে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। দুর্বাঘাস সেটাও কিন্তু পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাঁশ, ব্যাম্বুসা ভুলগারিস, এর বাঁশ থেকে বিভিন্ন রকমের সামগ্রী তৈরি করা হয়ে থাকে, ঘরবাড়ি নির্মাণেও বাঁশ তৈরি করা হয়ে থাকে, ব্যবহৃত হয়। স্যাকারাম অফিসিনারাম, আখ, আখ থেকে চিনি তৈরি হয়, আখের রস ব্যবহার করা হয়, যেটা আমাদের এক ধরনের প্রধান অর্থকরী ফসলগুলোর মধ্যে একটা। উপর আসি, সাইমোপোগন সাইট্রেটাস, এটা হচ্ছে লেমন গ্রাস। এ ধরনের ঘাসগুলো স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। আসলে ক্লাস টেস্টের প্রস্তুতির জন্য আমরা যে বিষয়গুলো পড়বো, অবশ্যই এখানে 20 নাম্বারের, তোমরা ইতিমধ্যে জানো 20 নাম্বারের এমসিকিউ হবে অবজেক্টিভ। এক্ষেত্রে যে বিষয়গুলো আমরা তো পুরো জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম সবগুলো থেকেই অবশ্যই পড়বো। এখানে যেমন এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে, বিশেষ করে সাইকাস বা জিমনোস্পার্মের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন হয়। সাইকাসের ক্লোরালয়েড মূলে কোন ধরনের অর্গানিজম থাকে, যেমন নস্টক, অ্যানাবিনা, এই শৈবালগুলো থাকে, এই জিনিসগুলো ওই জন্য পড়তে হবে। সাইকাসের মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। গোত্র সম্পর্কিত যা যা পড়লাম, ফ্যামিলির মধ্যে যা যা আছে, অর্থাৎ ফুলের যে বিভিন্ন ধরন, এই যে পুষ্প বিন্যাসের ধরনগুলো, তারপর যে যেমন ধানের ফলের নাম কি, বা ক্যারিপস জাতীয় ফলের বৈশিষ্ট্য কোনটা, এই ধরনের বিষয়গুলো অবশ্যই পড়বে। অম্লা বিন্যাস যেটা আছে, এরপর হলো যে পুষ্পপত্র বিন্যাসের ধরনগুলো, তাদের যে বৈশিষ্ট্যগুলো, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের ক্লাস টেস্টের প্রশ্ন হবে। তাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অবশ্যই ক্লাস টেস্ট প্রস্তুতি ভালোভাবে নিবে, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।